নমস্কার। 2026-এর প্রথম এপিসোডে দর্শকদের সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। আজকে এমন একটা বিষয়ে আলোচনা করব, সাক্ষাৎকার ভিত্তিক, যেটা সবার কাছে অত্যন্ত রেলিভ্যান্ট। এবং যিনি আজকে আমাদের সঙ্গে কথা বলবেন তিনি আর কেউ নন, বিখ্যাত প্রফেসর ইকোনমিক্সের প্রফেসর রতন খাসনবিশ। তার দীর্ঘ 3 দশকের ওপরে তিনি নিজে শিক্ষক, গবেষণা পরিচালক, প্রশাসক কি না, এবং অ্যাট দি সেম টাইম তার যে প্রজ্ঞা এবং তার যা দর্শন এবং তার যা ভাষ্য, সেটা আমাদের সবার কাছে অত্যন্ত মূল্যবান। এবং আজকে তার কাছ থেকে দুটো পার্টে কিন্তু কথাবার্তা বলবো। প্রথম পার্টের সামান্য কিছুটা সেটা হচ্ছে তার শিক্ষকতা জীবন, আর দ্বিতীয় পার্ট হচ্ছে পশ্চিমবঙ্গের অর্থনৈতিক স্বাস্থ্য এখন বর্তমানে কেমন। প্রফেসর রতন খাসনবিশ, আপনাকে স্বাগত জানাই এই অনুষ্ঠানে। হ্যাঁ, বলুন। শুরুতেই দর্শকদের সুবিধার জন্য একটা ইন্ট্রো করা হয়েছে, সেটা একটু দর্শকরা দেখে নিন, তারপর আলোচনাটা শুরু করছি। প্রফেসর খাসনবিশ, আপনার সম্পর্কে ছাত্রছাত্রী বা আপনার গুণমুগ্ধ হলে হয়তো আপনার যারা সমালোচক তাদের মধ্যেও কয়েকটা ব্যাপার কিন্তু চালু আছে আপনার সম্পর্কে কথা। সেটা হচ্ছে আপনি মনে করেন ইকোনমিক্সের যে থিওরি, ইকোনমিক থিওরি, সেটা যদি চায়ের দোকান পর্যন্ত পৌঁছতে না পারে, সাধারণ মানুষের কাছে পৌঁছতে না পারে, তাহলে সেই ইকোনমিক থিওরির কোনো ভ্যালু নেই। সেই জন্য আপনি আপনার ছাত্রদেরকে বলেন যে প্রথমে বাজার, হাট, ট্রাম, বাস, চায়ের দোকানে গিয়ে ব্যাপারটা বুঝে এসো, তারপর ক্লাসরুমে এসে রিয়ালিটি টেস্ট করো। এই ব্যাপারটা কতটা সত্যি? হ্যাঁ, এটা তো সত্যি। এবং আমি মূলত যা কাজ গবেষণা করেছি সেগুলো হচ্ছে এম্পিরিক্যাল, তথ্য ভিত্তিক কাজে তথ্য সংগ্রহ করা, বাজার হাট, কি বলে আপনার, মানুষের কাছে যে তাদের অর্থনীতি কিভাবে চলছে, ব্যক্তি অর্থনীতি, তিনি যে সমাজে আছেন সেই সমাজের অর্থনীতি, সে নিয়ে তার মতামত চাওয়া, তার কতগুলো বিষয়ে তথ্য তার কাছ থেকে আহরণ করা। এই কাজগুলো আমি মূলত করেছি। আমার রিসার্চ জীবনের মূল কাজটাই হচ্ছে এম্পিরিক্যাল কাজ। কারণ আমি মনে করি ওই শুধু কতগুলো শুকনো তথ্য নিয়ে
শুকনো তত্ত্ব নিয়ে চললে পরে চলবে না, তার সঙ্গে তথ্যকে মেলাতে হবে। তথ্যকে মেলানোর ভাবে জোর দিয়েছি এবং সেভাবে আমি বহু কাজই করেছি। তার সঙ্গে আমার ছাত্র ছাত্রীরাও যুক্ত হয়েছেন। এখনো আমি সেই কাজগুলোর ভেতরেই থাকার চেষ্টা করি। আপনি অনেক জায়গাতেই বলেছেন যে ডিপার্টমেন্ট ইজ নট এ ফিফডম, ডিপার্টমেন্ট ইজ নট এ ফিফডম, অর্থাৎ কিনা যে হেড অফ দি ডিপার্টমেন্ট হবেন বা তিনি তিনি যে অল মাইটি আর বাকিরা সমস্ত কিছু না, এই ব্যাপারটাতে আপনি বিশ্বাস করতেন না, এবং তার জন্য যে এটা এটা ঠিক কথা, একটু বাড়িয়ে বলা হয়, কিন্তু ঘটনা এটাই যে আমি গণতান্ত্রিক অংশগ্রহণ এই বিষয়টা অত্যন্ত পছন্দ করি এবং এটা বিভাগ পরিচালনা করার ক্ষেত্রে বা বিশ্ববিদ্যালয় পরিচালনার ক্ষেত্রে আমি অন্যদের অংশগ্রহণমূলক যে গণতন্ত্র, শুধু হাত তোলা গণতন্ত্র নয়, সিদ্ধান্ত তৈরি করার বিষয়ে তার নিজের মতামতটা দেওয়া শুধু নয়, সিদ্ধান্ত তৈরি করার ব্যাপারেও নিজের বুদ্ধি প্রয়োগ করা, এতে তারা থাকুক, যেটাকে আমরা বলি অংশীদারমূলক গণতন্ত্র। আমি বিশ্ববিদ্যালয় জীবনে চেষ্টা করেছি এই অংশীদারমূলক গণতন্ত্রকে যতদূর সম্ভব প্রতিষ্ঠিত করতে। এ ব্যাপারে আমার আদর্শ ছিলেন আমার অধ্যাপক অম্লান দত্ত। তিনি স্বনামধন্য তার নিজের ক্ষেত্রে, কিন্তু স্যার এই জিনিসটা বারবার আমাদের বলেছিলেন যে গণতন্ত্রের নামে অনেক সময় মেজরিটির রুল চাপিয়ে দেওয়ার একটা প্রবণতা সমাজে থাকে, যে মাদাগুন্তিতে এরাই বেশি, কাজে এদের কথাই শুনতে হবে। এটাকে বলে মেজিটেরিয়ান মেজরিটেরিয়ানিজম। এইটা স্যার পছন্দ করতেন না এবং আমিও পছন্দ করি না। আমিও মনে করি যেটা করতে হবে সেটা অংশদানমূলক গণতন্ত্র, অর্থাৎ মাথা গুনতিতে কারা বেশি বলছে সেটা না দেখে প্রত্যেকের বক্তব্যগুলোকে নিয়ে তার থেকে একটা সারসংক্ষেপ বার করে প্রত্যেকে তাতে যাতে অংশগ্রহণ করে তার ব্যবস্থা করার মধ্যে দিয়ে অগ্রসর হওয়া, এটাই একটা মজবুত গণতন্ত্রের ভিত্তি তৈরি করে। সেভাবেই আমি আমার শিক্ষকতার জীবনে গণতন্ত্রকে প্রয়োগ করার চেষ্টা করেছি। সমাজ জীবনেও যেখানে যতটুকু আমি সুযোগ পেয়েছি সেখানে এই অংশীদারিত্বের গণতন্ত্র, সেটাকে আমি প্রয়োগ করার উপর বেশি গুরুত্ব দিয়েছি। মাথা গুনতি থেকে বেশি আছে, এইটাকে তত গুরুত্বপূর্ণ আমি কখনোই মনে করিনি। আপনার সম্পর্কে আরো একটা কথা চালু আছে, সেটা হচ্ছে যে ইউজিসি এসএপি মানে স্পেশাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রামে আপনি ছাত্রছাত্রীদেরকে এমনভাবে শিল্ডিং করতেন যাতে তারা ওপর মহল বা কোনো ব্যুরোক্রেটিক মহলের জন্য কাছে যাতে তারা কোনো রকমভাবে মানে বাধাপ্রাপ্ত না হয়। হ্যাঁ, এটা ঠিক কথাই, তবে অনেক সময় অনেকগুলো জিনিস গুজবে রূপান্তরিত হয়ে যায়। আপনি যে কথাটা বলেন মূলত সেটা ঠিক, আমি সেটাকে ঠিক মনে করেছি এবং সারা জীবনে আমি সেই জিনিসটাতেই স্টিক করে থাকার চেষ্টা করেছি। কাজে এটা গুজব বলে নেওয়াটা ঠিক না, আমার জীবন যাপনের মধ্যে দিয়েও সেটা আছে। গুজবের কথা বলিনি, আপনার সম্পর্কে যে কথাটা সবার কাছে শোনা যায়। আরেকটাও ব্যাপার শোনা আছে যে আপনি একটা ডাচ গভর্নমেন্টের একটা প্রজেক্টে আপনি ছিলেন। গভর্নমেন্টের প্রজেক্টে আমি থেকেছি একটা না অনেকগুলো, না, ডাচ এবং শুধু গভর্নমেন্ট। রাজ্য সরকারের প্রকল্প নয়, রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার, তাদের যে সমস্ত তথ্যভিত্তিক আলোচনার জায়গাগুলো থেকেছে, আমরা এগুলোকে এম্পিরিক্যাল রিসার্চের পার্ট হিসেবে মনে করি। তাতে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের অনেকগুলি প্রকল্পে আমি অংশগ্রহণ করেছি, আমি তাদের থেকেছি সদস্য হিসেবে। পশ্চিমবঙ্গ সরকারের আমার মনে আছে অন্তত একটা প্রকল্পে আমি ছিলাম, যে প্রকল্পটা ছিল আপনার ওই অ্যাগ্রিকালচারাল ট্যাক্স লাগু করার জন্য কতগুলো টোলের ব্যবস্থা করা হয়েছিল। এই টোলটা থাকা উচিত কি উচিত না, এটা দেখার একটা কমিশন হয়েছিল, আমি সেই কমিশনের সদস্য ছিলাম। এছাড়াও পশ্চিমবঙ্গ সরকার আমাকে দিয়ে অনেকগুলো কাজ তারা করিয়ে নিয়েছেন। যেমন পঞ্চায়েত এবং রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট তাদের একটা বড় কাজ আমাকে দায়িত্ব দিয়ে করতে দিয়েছিলেন। সেখানে বিভাগের মানুষদের আমি অনেক সাহায্য পেয়েছিলাম
তবে এটাও একই সাথে বলবো, তৃণমূল সরকার আসার পর থেকে আমি এই ধরনের কোনো কাজের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ পাইনি। যেগুলোতে যুক্ত ছিলাম সেগুলো থেকে আমি আস্তে আস্তে সরিয়ে নিয়েছি। ওকে। একটা বড় কারণ হচ্ছে আস্থার অভাব। আগের গভর্নমেন্ট যারা চালিয়েছিলেন তাদের উপর আমার আর যাই যে আস্থার অভাব ছিল না। যদিও এইটা মনে রাখবেন, এটা যেহেতু রেকর্ডেড হচ্ছে, এটা মনে রাখবেন যে আমি কখনোই তৎকালীন যেটা রুলিং পার্টি বলা হয়, বামফ্রন্টের কোনো একটা শরিক দলের সঙ্গে যাওয়া, তার সদস্য হওয়া, এটা আমি কোনো কালেই আপনি আপনি করিনি। কোনো আমি কালেই করেন। সিপিএম এরও সদস্য ছিলাম না, বা আরএসপি বা ফরওয়ার্ড ব্লক এরকম কোনো ছোট দল তার সঙ্গে আমি থেকেছি কতগুলো সুবিধা পাওয়ার জন্য। এরকমও ঘটেনি। সত্যি কথা বলতে কি, আমি বামফ্রন্টের আহ, বামফ্রন্ট যখন তাদের রাজত্ব চালিয়েছে 34 বছর, তখন তার অধিকাংশ সময় রাজনৈতিক দিক থেকে আমি তার বিরোধী অবস্থানে থেকেছি। কিন্তু এই তৃণমূল ধরনের যে বিরোধিতা, সে আমার বিরোধিতাটা সেরকম ছিল না। কাজে এটা ঠিক কথা নয় যে আমি বামফ্রন্টের সঙ্গে ছিলাম, বরং এটা ঠিক কথা আমি তাদের ক্রিটিক্যাল কি বলে অবস্থান নিয়েছিলাম অনেক বিষয়ে, এবং আমি নিজে যেটা ঠিক মনে করেছি আমি সে সময় সেটার পক্ষেই থেকেছি। আমি কাজ করেছি পশ্চিমবঙ্গ সরকারের পরিচালনায় চলা, এই কথাটা বলতে হবে কারণ সবাই বলেন তাই। আমি নিজে কি বলছি সেটা বড় বলেন না। তারা আমি কাজ করেছি কলকাতা বিশ্ববিদ্যালয়ে, যেটার উপর তখন হ্যাঁ। দলীয় প্রভাব অনেক বেশি ছিল, সিপিআইএম এর। কিন্তু এই দলীয় প্রভাব থাকা সত্ত্বেও আমি কিন্তু ওখানে বিরোধী অবস্থানেই আহ, ছিলাম, এবং বিরোধী হিসেবেই আমি সেনেট সদস্য নির্বাচিত হয়েছিলাম। বিরোধী হিসেবেই আমি অংশীদার হয়েছিলাম তাদের যে কাজকর্মগুলো রয়েছে সেগুলোর মধ্যে। তো কাজেই এটা বলা ঠিক হবে না যে আমি রুলিং পার্টির সঙ্গে, না না না, রুলিং সেটা পার্টির সেটা সদস্য সেটা বলতে ছিলাম, মোটেই সেটা তা বলতে ছিলাম চাই না, না, না না। বরং তার বিরোধী অবস্থানে আমি ছিলাম, এবং আচ্ছা, সেটাই আমার পরিচয় ছিল। প্রফেসর খাসনবিশ, এবারে আপনার কাছে আজকে যে আলোচনার যে মূল বিষয়টা সেইটাতে ঢুকতে চাই। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সর্বমোট ঋণের পরিমাণ 7,70,000 কোটি টাকা, মার্চ 2026 সালের প্রজেকশন পর্যন্ত। অথচ এই সরকার যখন প্রথম এসেছিলেন তখন ঋণের পরিমাণ ছিল 1,87,387 কোটি টাকা। এই যে ঋণের পরিমাণ প্রায় 400% বেড়ে গেল, এর কারণটা কি? তার কি অনেক উন্নয়নমূলক কাজ হচ্ছে? আমি একটা কথা আপনাকে বলবো, সেটা আপনার শুনতে ভালো লাগবে কিনা জানি না। এইটা ঘটনা যে আমরা যেটাকে রাজ্যের আয় বলি, এটাকে বলা হয় আপনার জিএসডিপি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, স্টেট ডোমেস্টিক প্রোডাক্ট, জিএসডিপি। জিএসডিপির অনুপাতে যে আপনার ঋণ, তার একটা হিসেব যদি আমরা করি, তাহলে ছবিটা এরকম দাঁড়ায়। আগে, অর্থাৎ বামফ্রন্টের আমলে আয় কম ছিল, ঋণও কম ছিল। এই গভর্নমেন্টের আমলে আয় কয়েক গুণ বেড়েছে, ঋণও কয়েক গুণ বেড়েছে। কাজে ঋণের সঙ্গে যদি আয়ের একটা রেশিও দেখেন, সেই রেশিওটা কিন্তু 34 থেকে 38% মধ্যেই থেকেছে। 38, 38.2 এরকম জায়গায় এসেছে। এখন এই যে 38 দশমিক বা 38.2 এরকম জায়গায় এসে দাঁড়ালো, শতাংশের দিক থেকে বলছি, ঋণের সাথে গ্রস ডোমেস্টিক প্রোডাক্টের যে রেশিও, সেইটাকে দেখে আমি বলছি এইটা কম না বেশি। সত্যি কথা বলতে কি, এইটা আমরা হিসাব করে দেখছিলাম, অন্য অনেক রাজ্যের চেয়ে আসলে এই শতাংশটা অনেক বেশি। যদি 38% কথাটা আপনি মনে রাখেন, বা 38.2% কথা যদি আপনি মনে রাখেন, দিল্লিতে যেমন, দিল্লি একটা গভর্নমেন্ট আছে যেটা কেজরিওয়াল আগে চালাতো, তাদের আপনার ডেট জিএসডিপি রেশিও ছিল 1.3%। ওদিকে পাঞ্জাবের ব্যাপার যদি দেখেন তাহলে দেখবেন সেটা 40-এর ওপরে, 48%। উত্তরপ্রদেশ যদি আপনি দেখবেন তাহলে সেটা পশ্চিমবঙ্গের চেয়ে বেশি জায়গায় রয়েছে। আমি যেটাকে
ঠিক বলে মনে করছি না। সেটা হচ্ছে যে এরকম একটা বড়সড় শতাংশে ঋণ থেকে যাওয়া অ্যাজ এ পার্সেন্টেজ অফ জিএসডিপি, এইটা ঠিক নয় বলেই আমার ধারণা। এটাকে কমিয়ে আনা উচিত। কিন্তু কমিয়ে আনার ক্ষেত্রে যেটা সমস্যা আছে সেটা হচ্ছে সরকারের অনেকগুলো আয় আছে, যে আয়গুলো যতটা বাড়ার দরকার ততটা বাড়েনি, অথচ সরকারের যে খরচ সেগুলো কিন্তু আগের তুলনায় বেশ কিছুটা বেড়ে গেছে। সুতরাং রাজ্যকেই আয় একেবারে আপনার ধার করে চালানো, এই জিনিসটাকে চালিয়ে যেতে হচ্ছে, এবং আগের তুলনায় তার ইন্টেন্সিটিও বেড়েছে। যদি এরকমই চলে তাহলে পরে আগামী এক দশকের মধ্যে কিন্তু আমাদের জিএসডিপি এবং ডেটের যে রেশিও, এই রেশিওটা, যেটাকে পাঞ্জাব বলা হচ্ছে, তাকেও ছাড়িয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। কাজে এখন থেকে যদি সতর্ক না হওয়া যায় তাহলে পরে আমার ধারণা এই ডেট বার্ডেনটা আমাদের ওপর অনেক বেশি পরিমাণে এসে পড়বে। রাজ্যটার আয় ব্যয় নিয়ে আমার আরেকটু কথা বলার আছে, সেটুকু বলে নিই। বামফ্রন্ট যে সময় এই রাজত্ব চালিয়েছে তখন রাজ্যের কিন্তু নিজের আয় অত বেশি ছিল না। কারণ সে সময়টা জিএসটি চালু হয়নি। জিএসটি চালু হয়েছে 2017 সালের 1লা জুলাই। জিএসটি চালু হওয়ার পরে রাজ্যের আয় অভূতপূর্বভাবে বেড়েছে। যেমন ধরো, রাজ্য জিএসটি বাবদ যে ট্যাক্স পায় 2017 সালে সেটা ছিল রাফলি 14,000 কোটি টাকা। এখন 22-23 সালের আমি এর হিসেব দেখছিলাম, এটা ডবলের বেশি, 3 গুণের জায়গায় যে পৌঁছে গেছে 37,867.12 কোটি টাকা। এত বিপুল পরিমাণে জিএসটি আসছে, এসজিএসটি, যে রাজ্যের কোষাগারে এখন কিন্তু প্রচুর টাকা আছে। আর একটা জিনিস মনে রাখতে হবে, বাম সরকার এই মদের ওপর ট্যাক্স আদায় করে বেশি পয়সা আদায় করব, কর আদায় করব, এই চিন্তাটা করতেন না তাদের নীতিগত কারণে। এই সরকার মদের ওপর এক্সাইজ এটা প্রভূতপূর্ণভাবে বাড়িয়েছে। আমি একটা হিসাব দিই, 2017 সালে মদ থেকে আয় হতো 9,340 কোটি টাকা। 22-23 সালে সেটা প্রায় ডবল, 16,266 কোটি টাকা উঠে গেছে। এত প্রবল পরিমাণে আয় করছে মদ থেকে, সেটাও খুব ভালো লক্ষণ নয়। আপনি আরো একটা জিনিস দেখবেন, রাজ্য সরকারের নিজের যেটা ওন ট্যাক্স, অর্থাৎ রাজ্যের ক্ষমতায় যে ট্যাক্সটা আদায় করে, সেলস ট্যাক্স। জিএসটি সহ, সেটা যতটুকু আছে তার চেয়ে বেশি কিন্তু আসছে কেন্দ্র থেকে প্রাপ্য সাহায্য, যেটাকে ডেভলিউশন ফ্রম সেন্টার বলে। গ্র্যান্টি রেট যেটা দিল্লি থেকে আসে, দিল্লি থেকে যেটা গ্র্যান্টি রেট আসে, এটা এখন গত বছর হিসেব ছিল 34,684 কোটি টাকা। আর ডাইরেক্ট ডিভলিউশন ফিনান্স কমিশন মারফত যেটা হয়, এটা ছিল 71,434 কোটি টাকা। দুটো যোগ করলে আপনি দেখবেন সেটা 1,00,000 কোটি টাকা, যেটা রাজ্যের যা ট্যাক্স আদায় এই জিএসটি সহ 83,608 কোটি টাকা, তার চেয়ে অনেকটা বেশি। কাজেই মূল টাকাটা রাজ্য যেটা দিয়ে মন্দির তৈরি করছে, যেটা দিয়ে কি বলে আপনার জগন্নাথের প্রসাদ বিতরণ করছেন, আর যা যা করার করছেন আর কি, এর অধিকাংশ টাকা, এর সব টাকাটা কিন্তু যদি খেয়াল করেন, সেটা কিন্তু তার নিজের ট্যাক্স ইনকাম থেকে আসছে না, আসছে ডিভলিউশন করে সেন্টার থেকে যে টাকা আসছে সেই টাকায়। এবং যারা বিরোধিতা করেন তারা প্রচারে এই জিনিসটা আনেন না, যে রাজ্যের নিজের যা আয় তার চেয়ে বেশি রাজ্যে ঢোকে সেন্টার থেকে গ্র্যান্টিনেটের টাকা, এবং ডিভলিউশন ফিনান্স কমিশন যেটা দেয় সেই টাকা সরাসরি যা আসে, এইটা এলে একটা বিপুল টাকা রাজ্যে আসে, যেটা রাজ্যকে একটা স্বাচ্ছন্দ্য দিয়েছে, যেই স্বাচ্ছন্দ্যের ওপর দাঁড়িয়ে এই রাজ্য সরকার নানা ধরনের সোশ্যাল অ্যাক্টিভিজম করে যাওয়ার চেষ্টাটা করেন। আপনার কথায় ফিরে গিয়ে আমি এটা বলি যে ডেট জিডিপি রেশিও এখানে বেশি ঘটনা, কিন্তু এটা এমন কিছু অ্যালার্মিং আমার মনে হয় না। এটাকে ম্যানেজ করা যায়, একটু কমানো যায়।
আর কবে কমালে আরো ভালো, সেটা ঠিকই। কিন্তু ঝামেলার ব্যাপার যেটা, সেটা এই যে রাজ্য সরকার মদের আয় এবং জিএসটি, যেটা প্রায় গব্বরসিং ট্যাক্স, এটার থেকে প্রচুর অর্থ উপার্জন করেন, যেটা কম করলে পারতেন। এবং তার আয়ের, রাজ্য সরকারের যে বাৎসরিক আয়, তার সবচেয়ে বড় অংশটা কিন্তু আসে কেন্দ্রীয় সরকার থেকে, যে গ্রান্টিনেড এবং ডিভলিউশন পাওয়া যায় তা থেকে। কাজেই রাজ্য তার নিজের পায়ের জোরে, নিজের পায়ের উপর দাঁড়িয়ে টাকা ওড়াচ্ছেন, এটা ভেবে নেওয়ার কোনো কারণ নেই। বরং ফিনান্স কমিশন মারফত যেসব টাকা পয়সা আসে, সেগুলো রাজ্যকে কিছুটা স্বাচ্ছন্দ্য দিয়েছে, যেটা বামফ্রন্টের সময় ছিল না। বামফ্রন্ট সেগুলোর জন্য আন্দোলন করেছিল, সরকারিয়া কমিশন নিয়ে গঠিত হয়েছিল, যার ফলে ও জ্যোতিবাবুরা যা করেছিলেন তার সুফল কিছু রাজ্যে এসে পৌঁছচ্ছে এখন, কেন্দ্রীয় সরকারের টাকা হিসেবে। সেই টাকাতে রাজ্যের কিছুটা স্বাচ্ছন্দ্য এসেছে, রাজ্যের নিজের ট্যাক্স থেকে খুব বেশি আয় হচ্ছে। আহ, রাজ্য নিজের ক্ষমতা অনেক বাড়িয়েছে, এরকম আমার কিন্তু মনে হচ্ছে না। যদি জিএসটি তেমন না থাকতো, যদি মদের উপর টাকাটা না পেত, তাহলে বোধহয় রাজ্যের প্রাপ্য টাকাও কমে যেত, এবং রাজ্য যেটা খরচ করে সেই খরচের মধ্যে কিছু চাপ আসতো, এটা আমার নিজের ধারণা। প্রফেসর বলুন। খাসনবিশ, আপনার কাছে দুটো প্রশ্ন রাখবো। একটা হচ্ছে যে বামফ্রন্ট সরকার যখন প্রথম এলো তখন মাথাপিছু আহ, ঋণ ছিল 3,800 টাকা। বামফ্রন্ট সরকার যখন গেলেন তখন মাথাপিছু ঋণ ছিল 20,300 টাকা। আর বর্তমানে হচ্ছে 70,200 টাকা। তা এখন ব্যাপারটা হচ্ছে যে আপনি বলছেন যে পশ্চিমবঙ্গ সরকারের এখন আয় অনেক বেড়েছে। আয় যদি বেড়ে থাকে তাহলে মাথাপিছু এই ধরনের যে ঋণ সেটাই বা এত বাড়ছে কেন? খাঁটি প্রশ্ন করেছেন আপনি। আয় বেড়েছে, এবং ওই ইন্ডিভিজুয়াল আয়, যেটাকে আমরা বলি পার ক্যাপিটা, মানে হুম। রাজ্যের আয়কে জনসংখ্যা দিয়ে ভাগ করলে যা দাঁড়ায়, পার ক্যাপিটা ডেট। সেটাও আগের তুলনায় মানে প্রায় 3 গুণ একটা জায়গায় গিয়ে দাঁড়িয়েছে বলে রাজ্য সরকার দাবি করেন। তো সেই দাবি নিয়ে একটা কথা আছে, এটা কতটা ঠিক সেটা নিয়ে একটা প্রশ্ন আছে, তাতে আমি পরে আসছি। প্রফেসর এই কিন্তু যদি খাসনবিশ, আপনার আয়টা বাড়ে, তাহলে তার ঋণ করার দেখতে একটু ক্ষমতাটাও অসুবিধা বাড়ে। হচ্ছে। আপনাকে আপনার কথাটা কারেক্ট, যে আমার আয় বাড়লে পরে তো আসলে আমার ঋণ কম করা উচিত। এই গভর্নমেন্টের, এই সরকারের, তৃণমূল সরকারের পলিসি হচ্ছে। প্রফেসর খাসনবিশ, আপনাকে দেখতে একটু অসুবিধা হচ্ছে একটুখানি, একটু। হ্যাঁ, বলুন। হ্যাঁ, আপনাকে দেখতে পাচ্ছি না ঠিক। শুনতে পাচ্ছেন? ও, দেখতে হ্যাঁ, পাচ্ছেন না, হ্যাঁ, সরি। হ্যাঁ, হ্যাঁ, বলুন বলুন এবার। হ্যাঁ, সরি সরি সরি, না, না, হ্যাঁ, হ্যাঁ, আমি বলুন। ভুল করছিলাম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, সরি। না, হ্যাঁ, আমি বলুন। আপনাকে এটা বলি, সেটা হচ্ছে যে যদি আয় বেড়ে থাকে, মাথা পিছু আয়, তাহলে ঋণটা কমে যাওয়া উচিত ছিল। কিন্তু এই সরকারের পলিসি হচ্ছে যে আমি ঋণ করে ঘি খাবো। এই ঋণ করে ঘি খাবো, এই পলিসিটাতে যদি রেখে চলেন, তাহলে পরে আয় বাড়লেও ঋণ কমার কোনো কারণ থাকে না, ঋণটাও বেড়ে যায়। আচ্ছা, যেটা ঘি খাওয়া। ঘটেছে, আয়ও বাড়ছে, 1 সেকেন্ড স্যার। ঋণও বাড়ছে। ঘি ঘি খাওয়াটা যেটা, আপনি, ঘি খাওয়াটা কাকে বলছেন? ঘি খাওয়াটা ঘি কাকে খাওয়া বলছেন? মানেটা দাঁড়ায় কি জানেন? মানে এটাকে এইভাবে বলতে পারি, হ্যাঁ। সরকারের যে নিজস্ব খরচগুলো, আচ্ছা। এই খরচগুলো প্রচুর পরিমাণে বাড়ানো হয়েছে। এবং এখন ধরুন, রাজ্য সরকারে কর্মচারীরা যে বেতন বাড়িয়ে তো বাড়াতে পেরেছেন তা নয়, বরং তাদের ডিএ দেওয়া হয় না, বা বিভিন্ন যে উন্নয়নমূলক সোশ্যাল ওয়েলফেয়ার খাতে যে খরচাগুলো আছে, সেগুলো ক্রমশ সংকুচিত হচ্ছে। আমি আপনাদের এটা বলি, ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার, রাস্তা, আর রাস্তা তৈরি করার জন্য আপনার বাজেটের আগে বামফ্রন্ট সরকারের আমলে খরচ হতো 3 থেকে 4 শতাংশ টাকা। এখন সেটা দাঁড়িয়ে গেছে, গত বছরে ছিল 2.3 শতাংশ টাকা। একটু গ্রামের দিকে গেলেই দেখবেন রাস্তাঘাট বলে কিছু আর নেই। তো এই সমস্ত জায়গাগুলোর খরচ কমানো হয়েছে, যে স্কুলগুলো উঠে গেছে তার বাবদ যে খরচা হতো, সেই খরচাগুলো উঠে গেছে। যে শিক্ষকেরা ধরুন রিটায়ার করে গেছেন, তার জায়গায় নতুন শিক্ষক নিয়োগ করা হয়নি, সেই জায়গায় খরচ কমে গেছে। এইগুলো হচ্ছে রাজ্য সরকারের নিজস্ব, এগুলোকে বলে আমরা ওন লায়াবিলিটি।
এই লায়াবিলিটি সরকার প্রচুর কমিয়ে ফেলেছে। তার মানে এইটাও ঘটেনি, বা তার আইএএস অফিসাররা কম টাকা নিয়ে বাড়িয়ে যাচ্ছেন তাও না, বা তার বিসিএস অফিসাররা আগের কি বলে আহ, দুটোর জায়গায় তিনটে সানগ্লাস কিনছেন, এটা কমেছে, এই প্রবণতা কমেছে, এটাও বলা যাবে না। এরা সবাই ভালো আছেন এবং সুখে স্বাচ্ছন্দ্যে আছেন। কমেছে কর্মচারীদের হ্যাঁ, কর্মচারীদের ডিয়ারনেস অ্যালাওয়েন্স কমেছে, মানে পাচ্ছে না। মূল্য বৃদ্ধির সাথে সেটা একেবারেই এক জায়গায় আসেনি। যেটা ঘটেছে সেটা হচ্ছে যারা রিটায়ার করছেন তারা অনেকেই টাকা পাচ্ছেন না। যেমন এই কর্পোরেশনের লোকেরাই, বহু লোক 2023 সাল থেকে রিটায়ার করে বসে আছেন, তারা কোনো টাকা পয়সা পাচ্ছেন না। স্কুল বন্ধ হয়ে গেছে, তার ফলে মাস্টারমশাই বেতন দিতে হচ্ছে না। কলেজ বন্ধ হয়ে গেছে, কলেজ চলছে না, কলেজে শিক্ষক নেওয়া হয়নি, বা কলেজ আছে কিন্তু তাতে কোনো শিক্ষক নেই, ফলত খরচও কমেছে। এইভাবে ড্রাস্টিক রিডাকশন অফ এক্সপেন্সেস ইন সোশ্যাল সেক্টর এটাকে করানো হয়েছে। যদিও সরকার হিসেবে দেখায় যে না, আমরা সোশ্যাল সেক্টরে খুব খরচা করছি, কিন্তু সেইটাকে যদি আপনি ভালো করে অ্যানালিসিস করেন, তাহলে পরে আপনি দেখতে পাবেন যে আসলে এই জিনিসগুলো কোনোটাই বাড়েনি, বরং কমেছে। আগে যেগুলো আপনার কিশোরী সুরক্ষা যোজনার টাকা ছিল, কেন্দ্র থেকেই তার মূল অংশটা আসতো, সেই টাকাটার গায়ে আপনি নাম দিয়ে দিয়েছেন কন্যাশ্রী। এখন লোকে ভাবছে এটা দিচ্ছে রাজ্য সরকার, দিচ্ছে না আসলে। আপনি আগের কিশোরী সুরক্ষা যোজনাটা তুলে দিয়েছেন। সেরকম ভাবে আপনি যে এই যে দেখেন রূপশ্রী, হেনশ্রী, তেনশ্রী করে সব আনা হয়েছে, এগুলো দেখবেন উইমেন অ্যান্ড চাইল্ড ওয়েলফেয়ার ফান্ডে আগে যে টাকাটা ছিল তার একটা বড় অংশকে ছেটে দেওয়া হয়েছে, বাকি যেটা রাখা হয়েছে সেগুলোর গায়ে একটি করে মোড়ক লাগিয়ে দেওয়া হয়েছে। তাতে প্রকৃত ডিভলিউশন সোশ্যাল ওয়েলফেয়ারের মানুষের কাছে যাওয়ার সম্ভাবনাটা কমে গেছে। আপনি নিজেই বোধহয় এটা খেয়াল করছেন যে আমাদের বেকার ছেলেমেয়েরা আর স্কুলে চাকরি পায় না। আপনি নিজে বোধহয় এটা খেয়াল করছেন যে আগে যে সমস্ত সরকারি উদ্যোগগুলো এমনকি গ্রামাঞ্চলেও যেয়ে পড়তো, যার ফলে কিছু জীবিকা সৃষ্টি হতো। ধরা যাক একটা প্রাণী বন্ধু, যারা ওই হাঁস লোকে লোকের বাড়িতে হাঁস কি বলে হাঁস পৌঁছে দেওয়ার কাজটা করবেন, প্রাণী সম্পদ বিভাগের তরফ থেকে প্রাণী বন্ধু এরম মতো একটা নাম ছিল। এই সমস্ত এমপ্লয়মেন্ট গুলো আসলে উঠে গেছে। গ্রামের লাইব্রেরি বন্ধ হয়ে গেছে, ফলে লাইব্রেরি অ্যালাউন্স যিনি পেতেন তিনি ওই টাকাটা আর পাচ্ছেন না। এই করে নানা দিক থেকে আমার ধারণা মানুষকে অত্যন্ত ক্ষতিগ্রস্ত করা হয়েছে। আপনি যদি এই মেয়েদের জন্য যে টাকাটা দেওয়া হয়, লক্ষ্মী যেটাকে ভান্ডার। বলা হয় লক্ষ্মীর ভান্ডার, তার সাথে বাকি যা যা আপনি শোনেন, এই কন্যাশ্রী, রূপশ্রী, সব যদি যোগও করেন, তাহলে আমার ধারণা আগের সরকার যতগুলো প্রকল্প চালাতো, এতগুলো প্রকল্প চালাবার মতো টাকা এখন কিন্তু সরকার আর খরচা করতে পারছে না। এই হিসাবটা করা দরকার। এবং বাম পার্টিদের কাছে আমার একটা অ্যাপিল, তাদের বাজেট কিভাবে থাকতো, কোন পার্সেন্টেজের টাকা কিসে খরচ হতো, আর এখনকার বাজেটে এই খরচাগুলো আসছে কোত্থেকে, তার একটা হিসেব তারা করে দেখতে পারতেন। করে দেখলে বুঝতেন যে তারা আসলে পার্সেন্টেজ হিসেবে অনেক বেশি টাকা খরচা করতেন সামাজিক সম্পদ তৈরি করার জন্য, যেটা শিক্ষায় যেত, স্বাস্থ্যে যেত, অন্যান্য জায়গায় যেত, যেটা এখন কিন্তু আসলে যেয়ে উঠছে না। এই সমালোচনাটা বর্তমান সরকার সম্বন্ধে থাকে, এবং এই সমালোচনাটা কিন্তু খুব ভালো করে করার দরকার আছে। চারপাশে এত অভাবী মানুষ হওয়ার কারণ কিন্তু এটাই। প্রফেসর খাসনবিশ, আপনাকে শেষ প্রশ্ন, কারণ আমার হাতে আর মাত্র 3-4 মিনিট সময় রয়েছে। এই যে ডোল বা এই যে ফ্রিবিজ যেটা চলছে, এইটার ভবিষ্যৎ বা রাজ্যের অর্থনীতিকে এটা কোথায় টেনে নিয়ে যাচ্ছে বলে আপনার ধারণা? এটা দেখুন, আমি যেটা বলবো সেটা হয়তো বহু লোকের খারাপ লাগবে, কিন্তু আমি বলতে বাধ্য, এটা খুব খারাপ একটা কাণ্ড। এটা ঘটানো হচ্ছে, এটা পশ্চিমবঙ্গে ঘটেছে তা নয়। এই নয়া উদারবাদী অর্থনীতি চালু হওয়ার পরে গোটা পৃথিবী জুড়ে একটা জিনিস পরিষ্কার হয়ে গেছে, সেটা হচ্ছে তীব্র আয় বৈষম্য হবে। অল্প কিছু লোক আছে তারা প্রচুর আয় করবেন, আর বাকি লোক ভিখিরিতে পরিণত হবেন। একটা তীব্র আয় বৈষম্যের পৃথিবী তৈরি হয়েছে। এই তীব্র আয় বৈষম্যের পৃথিবীটাকে টিকিয়ে রাখার জন্য দরকার হচ্ছে
যে যারা প্রচুর আয় করছেন তাদের কাছ থেকে ট্যাক্স বাবদ কিছু টাকা আদায় করে নিয়ে সেই টাকা গরিব সাধারণ মানুষের মধ্যে বিলি করে দেওয়া। এই বিলি করে দেওয়ার নাম হচ্ছে এন্টাইটেলমেন্ট বাড়ানো। বিলি করে দেওয়ার নাম নাম দেওয়া হচ্ছে যে তাদের অধিকার বাড়ানো। এবং এটা শেষ পর্যন্ত যেটা দাঁড় করাচ্ছে সেটা হচ্ছে প্রত্যেকটা লোক যারা নয়ার উদারবাদ যাদের মারছে সেই মানুষগুলো যাতে সরকারের কাছে হাত জোর করে দাঁড়াতে বাধ্য হয় তার একটা ব্যবস্থা করা হয়েছে। এটার আবার একটা ফেমিনিস্ট ডাইমেনশন আনা হয়েছে যে যাই হোক মেয়েরা তো পাচ্ছে, এই বলে তাতে একটা সান্ত্বনার প্রলেপ দেওয়ানোর চেষ্টা করা হচ্ছে ওকে। আমার নিজের ধারণা। এবং আরেকটা কথা, অনেকে বলে পশ্চিমবঙ্গ সরকারই নাকি এটা করছে, অন্য কোথাও নাকি কিছু হয়নি, বাজে কথা একেবারে। আপনি পাশের রাজ্য আসাম একই কাণ্ড করছে, আপনার এই তলার দিকে ওড়িশা, তাতেও একই কাণ্ড পাবেন। আপনি তামিলনাড়ু, ছত্তিশগড়, আপনার পাশের রাজ্য ঝাড়খণ্ড, সমস্ত জায়গাতে আপনি দেখবেন এইভাবে ট্রান্সফার, অর্থাৎ কিছু না করে টাকা নিয়ে যাওয়া আমার কাছ থেকে, এই জিনিসটা ক্রমশ একটা সিস্টেম হিসেবে চালু হয়ে যাচ্ছে। মহারাষ্ট্রের লাডলি বহনের কথা তো আপনারা জানেনই। পশ্চিমবঙ্গ সরকার যেটা ভালো করে প্রচার করেছে সেটা হচ্ছে, দেখো আমি আছি বলেই তোমরা এটা পাচ্ছ, আমি চলে গেলে এটা আর কিন্তু পাবে না। সে কথাটা একদম বাজে কথা, কারণ নয়া উদারবাদ যে সব গভর্নমেন্টকে বাধ্য করছে, সব গভর্নমেন্টকেই বাধ্য করছে এই ধরনের বিনি পয়সার ভোজ কিছু দেওয়া ব্যবস্থা করতে। ফলে আজকে যদি তৃণমূল সরকার চলে গিয়ে অন্য একটা সরকারও আসে, এমনকি বামফ্রন্ট সরকারও আসে, তাহলে আমার ধারণা তাকে তাহলেও এই বিলিয়ে দেওয়ার যে পলিটিক্স, এই পলিটিক্সটা আসলে করে যেতে হবে। চালিয়ে যেত। কিন্তু এই পলিটিক্সটা গোড়াতেই যে গোলমালটা রয়েছে, সমস্ত রাজ্য যেটা করছে তার ভেতরে যে গোলমালের জায়গাটা রয়েছে, সেইটাকে খেয়াল করার দরকার। সেটা হচ্ছে এই যে মানুষ আয় না করে টাকা পাওয়ার একটা রাস্তা খুঁজে পাচ্ছে, যেটা একেবারেই ঠিক হচ্ছে না। মানুষ সবসময় সেটাকে ভ্যালু করে যেটাকে সে আয় করতে পারে। আর প্রফেসর, আরেকটা মনে রাখবেন, যদি আপনার ভিক্ষের দান 1,000 টাকা হয়, তাহলে তার পেছনে দাঁড়িয়ে রয়েছে অন্তত তার বাড়ির 3টে ছেলের বেকারি। বাড়িতে 3টে ছেলে বেকার বসে আছে, আর মা গিয়ে লক্ষ্মীর ভাণ্ডারের 1,000 টাকা তুলে নিয়ে আসছে। এই হচ্ছে পশ্চিমবঙ্গের বুঝতে অবস্থা। পেরেছি। এবং প্রফেসর, ওই 3টে ছেলে যেহেতু বেকার থাকতে বাধ্য হচ্ছে, কাজে মায়েরও আবার ওই 1,000 টাকা নেওয়ার দরকারটা বেড়ে যাচ্ছে। এই একটা অদ্ভুত ভিসাস সাইকেল তৈরি হয়ে গেছে। একটি মাও আসছেন না যিনি দাঁড়িয়ে বলতে পারেন যে আমার ছেলে তো ভালো চাকরি করছে, থাক, এখন আর এটা নিতে হবে না। এক মানে যত বেশি দারিদ্র্য আসছে, যত বেশি আপনার কাজের সুযোগের অভাব আসছে, যত বেশি তরুণ তরুণীরা কাজের জগতে কোনো এন্ট্রি পাচ্ছেন না, তত বেশি করে লক্ষ্মীর ভান্ডার চালু হচ্ছে, যে জিনিসটা অত্যন্ত ভিসাস বুঝতে বলে পেরেছি। আমি মনে করছি। প্রফেসর খাসনবিশ, আমাদের সময় একদম শেষ হয়ে গেছে। আপনাকে অশেষ ধন্যবাদ। কিন্তু আমার মনে হচ্ছে একটা এপিসোডে আপনার কাছ থেকে সব কিছু পাওয়া যাবে না। আপনাকে আবার আপনাকে আসতে হবে আমাদের দর্শকদেরকে এ ব্যাপারে একটু আলোকিত করার জন্য। আপনাকে অশেষ ধন্যবাদ।